আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং এবং রিয়েলিস্টিক ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকের ভিডিওটা আমার একটা ছোট্ট বোন বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারা টপিকটা বুঝতে পারবেন না। এটা কোনো গল্প নয়, এটা কোনো কাহিনী নয়, মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া একটা বাস্তবিকতা, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকই ভালো লাগবে এবং অনেকটাই আপনারা উপভোগ করার চেষ্টা করবেন। তো চলেন শুরু করি। নাসরিন নাসরিন ছোট থেকেই শহরে বড় হয়েছে। তার আজকে 16 বছর বয়স। সে একবারও গ্রামে আসেনি। গ্রামেতে তার নানি বাড়ি। সেখানে তার নানি এবং তার মামার স্ত্রী আর তার মামার একটা মেয়ে ইয়াসমিন থাকে। সে তার বাবার কাছে জিদ করতে বলে যে আমার তো 10th ক্লাস পাস হয়ে গেছে, স্কুলে এখন আমার ছুটি আছে, তো চলো আমি নানি বাড়ি ঘুরতে চাই, আমি গ্রামটা দেখতে চাই। তার বাবা এই কথায় রাজি হয়ে যায় আর তারা গ্রামে চলে আসে। গ্রামে চলে আসার পর নাসরিন গ্রামটা ঘুরে উপভোগ করে। গ্রামটা অনেকই সুন্দর, এখানে খোলা হাওয়া, গাছপালা এবং পরিবেশটাও খুব সুন্দর লাগে তার। তারপর সে নানি বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করার পর সে ছাদের উপর ওঠে। তার সাথে তার মামাতো বোন ইয়াসমিনও আছে। নাসরিনের নজর বাড়ির পেছনে একটা পাকুড় গাছের দিকে পড়ে। পাকুড় গাছে একটা দোলনা রয়েছে। নাসরিন ইয়াসমিনকে বলে, আরে ওটা কি? ইয়াসমিন বলে, ওটা দোলনা। বলে, ওটা কি গাছ এত বড়? বলে যে ওটা পাকুড় গাছ। তো নাসরিন বলে, চল না দোলনা খাই, আমাকে খুব ভালো লাগে, আমি তো আগে কখনো খাই নাই। ইয়াসমিন তাকে সঙ্গে সঙ্গে মানা করে দেয়। বলে, তুই জানিস ওখানে কি আছে? নাসরিন বলে, কি? ইয়াসমিন বলে, নানির মুখে শুনেছি এখানে ভূত পেত এসবের বাস। নাসরিন হেসে বলে, কি উল্টো পাল্টা বকছিস, তোরা গাঁয়ের মানুষটা এমনই হস, এসব জিনিসে এখনো বিশ্বাস করিস? জানিস না দুনিয়াটা কত ডেভেলপ হয়ে গেছে? ইয়াসমিন বলে, দেখ আমি ওসব জানি না, আমাকে বারণ করেছে, আমি যেতে পারবো না। নাসরিন ইয়াসমিনকে অনেক জেদাজেদি করার পর বলে যে, দেখ তুই যদি আমার সাথে যাস তা আমি তোকে বিকালে চকলেট কিনে দেবো। ইয়াসমিন না চাইতেও নাসরিনের কথায় রাজি হয়ে যায় আর তার সাথে চলে যাওয়ার একটা প্ল্যান করে। ইয়াসমিন বলে, দেখ এখন যাব না, এখন বাড়িতে সবাই আছে, তো আমায় বারণ করবে এবং যেতে দেবে না। নাসরিন বলে, ঠিক আছে, দুপুরবেলায় যখন সবাই খেয়ে ঘুমিয়ে যাবে তখন আমরা যাব। আপনাদেরকে নিয়ে জানিয়ে দিই, নাসরিনের নানির বাড়ির পেছনে একটা ছোট্ট পুকুর এবং একটা পুরাতন পাকুড় গাছ আর একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, যেটা মাটির। তো দুপুর গড়িয়ে এলো, সবাই খাওয়া দাওয়া করে নিল। ঠিক তখন 2:45 বাজে। নাসরিন আর ইয়াসমিন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সেই পাকুড় গাছের দিকে। ইয়াসমিনের মনে একটা ভয় ছিল, তাও নাসরিন সাথে থাকায় সে আর কিছুটা অনুভব করতে পারল না। সে সব কথা ভুলে গিয়ে নাসরিনের সাথে চলে গেল। ইয়াসমিনের মনে একটা প্ল্যান হলো যে নাসরিন তো এসব বিশ্বাস করে না, তো আজ আমি ওকে ভয় দেখাবো। সে মনে মনেই একটা জিনিস প্ল্যান করে নেয়। নাসরিন ছুটে যেয়ে দোলনাতে চেপে পড়ে আর ইয়াসমিনকে বলে, তুই পেছু থেকে আমায় ধাক্কা দে। ইয়াসমিন তাকে ধাক্কা দেয়। নাসরিন অনেক এনজয় করে, সে এরকম জিনিস কখনো উপভোগ করে না। শহরে দোলনা করেছে কিন্তু সেটা কারেন্টের, এরকম প্রাকৃতিক দোলনা না। সে অনেক খুশি হয়ে বলে, আরও জোরে, আরও জোরে। ইয়াসমিন তাকে দোলাতে দোলাতে দোলানো বন্ধ করে সে পাকুড় গাছের বাঁ সাইড দিকে চলে যায় ঘরের দিকে। কিন্তু নাসরিন এসব জিনিস জানে না, সে এখনও দোলনাঙ্গে উপরে চেপে দোলা খাচ্ছে। ঠিক 5 মিনিট পর ইয়াসমিন বাড়ির ছাদের ওপরে চেপে নাসরিনকে বলে, আরে দেখ তোর পেছনে কে। নাসরিন সামনে ইয়াসমিনকে দেখে ভয় পেয়ে যায়। ইয়াসমিন যখন বাড়ির দিকে গেল, কিন্তু তখনও নাসরিন উপভোগ করে তার পিঠে হাত দিয়ে কেউ তাকে দোলাচ্ছে। নাসরিন এই জিনিসটার প্রতি বেশি বিভ্রান্ত না করে সে দোলনা থেকে নেমে এক দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। সে ঠিক বুঝতে পেরেছে কেউ না কেউ তার পেছনে ছিল, কারণ ইয়াসমিন বাড়ি যেতে তার 5 মিনিট টাইম তো লাগবেই, কিন্তু তখন নাসরিনকে কে দোলাচ্ছে।
নাসরিন এসব কথা ইয়াসমিনকে না বলে ইয়াসমিনকে বলল, তুই আমাকে ছেড়ে চলে এলি কেন? তখন ইয়াসমিন বলে, তুই তো বললি যে এসব বিশ্বাস করিস না, তাই আমি তোকে একটু ভয় দেখানোর চেষ্টা করলাম। ইয়াসমিন বলে, কেমন ভয় লাগলো বল? নাসরিন বলে, ছাড় তো এসব কথা, এসব জিনিস হয় না। কিন্তু নাসরিনের মনে কোনো এক জায়গায় যেন কিসের ভয় দেখা দিয়েছে। নাসরিন ঠিক অনুভব করেছে তার পেছনে কে তাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। সে যতবার বলছে আরও জোর, সে ততবার আরও জোরে জোরে তাকে ধাক্কা দিচ্ছিল। নাসরিন এসব জিনিস আর ভাবনা চিন্তা না করে সে রুমের ভেতরে চলে যায়। এইভাবেই সময় কাটতে লেগে দুপুর থেকে রাত গড়িয়ে আসে। রাত গড়িয়ে আসার পর তার বাবা মা এক রুমে আর নাসরিনকে আর ইয়াসমিনকে একটা রুম দেয় শোয়ার জন্য। রুমটা ঠিক পুকুরের বাম সাইডে। রুমে একটা জানলা আছে, জানলাটা খুললেই পাকুড় গাছ, পুকুর আর ওই বাড়িটা ঠিকভাবে দেখা যায়। নাসরিন মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে আর ইয়াসমিনও তার সাথে ঘুমিয়ে যায়। কিন্তু তার ঘুম ভেঙে যায় একটা পায়েলের শব্দতে। সে অনুভব করে তার বাড়ির ছাদের ওপর যেন কেউ চলাফেরা করছে। তার মনের ভয় আরও বেড়ে যায়। সে ভাবল, কে বাড়ির ছাদের ওপরে এখন? বাড়িতে তো সবাই ঘুমোচ্ছে। কিন্তু সে পায়েলের কথা শুনতেই সে দেখে জানলার বাইরে যেন কোনো একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। তার মনের ভেতরে একটা ভয় জমে যায়। সে ভাবে, আমি জানলাটা খুলবো কি খুলবো না। সে সাহস করে জানলাটা খুলে ফেলে। আর যেটা দেখে সেটা দেখার জন্য সে রেডি ছিল না। দেখে একটা বাচ্চা ছেলে পানির ওপর যেন চলে বেড়াচ্ছে। আর ওই দোলনাটা ঠিক স্পষ্ট বোঝানো গেলেও দোলনাটা যেন দুলে বেড়াচ্ছে। অবশ্য দোলনার উপরে কেউ নেই, তাহলে এখন তো হাওয়াও দিচ্ছে না, তাহলে কে দোলনাটা উপরে চেপে আছে আর কেউ বা তাকে দোলাচ্ছে? নাসরিনের মনে হাজার প্রশ্ন। সে চটপট জানলাটা বন্ধ করে চাদরটা নিয়ে শুয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু তার কানের একটা হালকা হাওয়া এসে তার ঘুমটাকে আবার ভাঙিয়ে দেয়। তখন বাজে 5:20। ঠিক সকাল হয়ে গেছে। কিন্তু তার মনের প্রশ্ন আরও বাড়তে থাকে। তার সাথে কাল যা ঘটলো, তারপর আজ রাতে যেটা ঘটলো, এটা কি সত্যি না বাস্তব? সে এসব কথা বাড়ির কাউকে বলতে পারে না। আর সে নিজের মনে মনেই একটা চিন্তায় পড়ে যায়। নাসরিন এসব ভাবতেই থাকে। সারাদিন সে ঘর থেকে বেরোয় না। তার মনে শুধু হাজার প্রশ্ন দেখা দিয়েছে। কে ছিল ওটা ছাদের ওপর? কেই বা আমাকে দোলাচ্ছিল? আর ওই বাচ্চাটাই বা কে যে পানির ওপর চলাফেরা করছিল? ইয়াসমিন সকালে স্কুল চলে গেছিল, তাই ও 4টের সময় স্কুল থেকে এসে নাসরিনকে বলে, চল ছাদের ওপর খেলতে যাব। নাসরিন বলল, না, আমার ঠিক ভালো লাগছে না, তুই যাও। ইয়াসমিন তার কথা শুনে কেমন জানি করে উঠল। তাও তাকে কিছু না বলে সে টিউশনের জন্য চলে গেল। নাসরিন রুমে একা সেই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। এভাবেই সময় কাটে যাওয়ার পর আবার রাত হয়ে গেল। রাতে ঠিক 11:45 বাজে। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। নাসরিন দেখে পাশে ইয়াসমিনও ঘুমিয়ে গেছে। সে ঠিক 12টা বাজতেই আবার সেই পায়েলে আওয়াজ শুনতে পারে। আর জানলার পাশে সেই বাচ্চা। সে জানলাটা খুলে দেখে কোনো এক বাচ্চা যেন পুরো পুকুর মাইলে ঘুরে বেড়াচ্ছে। আর সে দোলনাটাও যেন দুলছে, কিন্তু ছাদের ওপর কার যেন পায়েলের শব্দ ছন ছন করে বেড়াচ্ছে। সে আজকে এই জিনিসটা জানতে বলল, আমি যাব, দেখবো সেটা কে ছাদের ওপর। নাসরিনের মনে অনেক ভয় এবং অনেক সাহসীও, কারণ সে এসব জিনিস কখনো ভাবেনি আর কখনো দেখেনি। তাই সে মনের ভয়ে মোবাইলটা হাতে করে নিয়ে ছাদের উপর উঠে যায়। ছাদে উঠতে উঠতে তার মনের ভয় যেন বেড়ে যায়। ছাদের দরটা খুলতেই ও যা দেখলো, সেটা দেখে তার চোখ কপালে উঠে গেল। দেখলো ছাদের কোণে একটা কালো ছায়া পুরো ছাদের ওপর ঘুরে বেড়াচ্ছে। ছায়াটা নাসরিনের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে যেন উধাও হয়ে গেল। নাসরিন এটা দেখে জোরে চিৎকার করলো। বাড়ির সকলে ঘুম থেকে উঠে ছাদের ওপরে গিয়ে দেখে নাসরিন ছাদের ওপর বেহুঁশ হয়ে পড়ে আছে। নাসরিন যখন চোখ খুলে তখন সকাল 11টা বাজে। তখন প্রায়
দুপুরেও চলে এসেছে। নাসরিনের চোখ খুলতেই তার মা, তার বাবা এবং তার মামা মামিও পাশে বসে। বলে, নাসরিন, কি হলো? ছাদের ওপর তো অত রাতে কেনই বা গিয়েছিলি, আর কেনই বা চিৎকার করেছিলি? নাসরিন কিছু বলার জন্য প্রস্তুতি ছিল না, কারণ সে যদি এটা বলে তাহলে ওকে লোকে পাগল বা ভীতু বলে প্রমাণিত করবে। নাসরিন বলল, ও কিছু না, আমার মাথা ঘুরে গেছিল, তাই আমি চিৎকার করেছি। নাসরিনের মা নাসরিনের দিকে কেমন একটা উদ্দেশ্যজনক দিকে তাকালো। নাসরিন কিছু না বলে বলল, আমার খেতে দাও, ভোক লেগেছে। নাসরিনকে খেতে দেওয়ার পর নাসরিন আবার চিন্তিত হয়ে গেল। কাল যেটা দেখলো সেটা কি সত্যি বাস্তব নাকি তার একটা কল্পনা? নাসরিন এই চিন্তা করতে লাগে। নাসরিন তার মাকে প্রশ্ন করে, মা, ও পুকুরের পাড়ে মানুষ যাওয়া আসা করে না কেন? আমি এসে থেকে দেখছি ওদিকে কেউ যায়নি। নাসরিনের মা বলে, ওটা একটা নাপাক জায়গা, যেখানে কিছু কালো ছায়া বাস করে। আমি আর বেশি কিছু জানি না। নাসরিন বলে, মা বলো না। বলে, দেখ, আমি এসব বিষয়ে কিছু জানি না, আর তুই কেন জিজ্ঞাসা করছিস আমি সেটাও বুঝতে পারছি না। আমি আগামী 2 দিন ধরে লক্ষ্য করছি তুই যেন অন্যমনস্ক হয়ে থাকছিস। নাসরিন বলে, ও কিছু না, প্রথমবার গাঁয়ে এসেছি তো, তাই গাঁয়ের হওয়া আমায় কেমন লাগছে, আমার শরীরটা ঠিক ভালো না। নাসরিন বলে, মা, আমি ওটা জানতে চাই, ও কেন এই করে। নাসরিনের মা বলে, দেখ, তুই বেশি এসব দিকে যাস না, এই জিনিসগুলো ভালো না। তুই গাঁয়ের অবস্থা জানিস না, গাঁয়ে এসব কাল্পনিক জিনিস হয়েই থাকে। নাসরিন যেটা যদি ভরা পাওয়া। নাসরিন বলে, ঠিক আছে, তুই যদি জানতে চাস তাহলে তোর নানির কাছে যা। নাসরিনের নানি নিজের বিটির বাড়ি গিয়েছিল নাসরিনদের আসার আগের দিন। তাকে কল করে বলা হয়েছিল, তারপরও সে আসেনি কেন, সে অসুস্থ। নাসরিন তার নানির কাছে যাওয়ার জন্য তার মামার কাছে জিদ করে। তার মামা অনেকবার না বলার পরও নাসরিন তার কথা না শুনে তাকে আবার যাওয়ার জন্য অনুরোধ করে। নাসরিনের মামা নাসরিনকে অনেকই ভালোবাসে, তাই তার কথাটা না বলতে পারে। তার সাথে ইয়াসমিনও জিদ করে। তার মামা পরের দিন সকালেই বেরিয়ে পড়ে নাসরিন আর ইয়াসমিনকে নিয়ে তার বোনের বাড়ি। কিছু সময় যাওয়ার পর তারা পৌঁছে যায় নাসরিন তার নানির কাছ। তার নানি তাকে দেখে অনেক খুশি হয় আর বলে যে কত বড় হয়ে গেছিস। নাসরিন কখন কিছু না বলে ওদের সাথে আলাপ করতেই থাকে। নাসরিনের মামা দুপুরের পর খাওয়া দাওয়ার পর চলে আসে। এভাবেই রাত হয়। নাসরিন তার নানিকে একা পেয়ে বলে, নানি, আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। নাসরিনের নানি বলে, ঠিক আছে বল। বলে, নানি, আমাদের বাড়ির পেছনে যে পাকুড় গাছটা আছে বা পুকুরটা আছে, ওটাতে লোক যাওয়া আসা করে না কেন, আর পুকুরটাই বা লোক ব্যবহার করে না কেন? মায়ের মুখে শুনলাম ওটা নাকি একটা খারাপ জায়গা, ওখানে কেউ যেতে চায় না। নাসরিনের নানি ওর দিকে এক দৃষ্টিতে তাকানোর পর বলল, তুই এসব কেন জানতে চাস? নাসরিন বলল, এমনি, আমাকে এসব শুনতে ভালো লাগে। বললো, দেখ, এটা কোনো গল্প নয় যে তোকে আমি শোনাবো, আর ওসব কথা আর কখনো আমার সামনে বলবি না। নাসরিন তার নানিকে অনুরোধ করায় তার নানি আর না বলতে পারে না। বললো, ঠিক আছে, আজ রাতে নয়, কাল দুপুরে আমি তোকে সবটা খুলে বলবো। নাসরিন রাতে শুতে গিয়ে তার চোখে ঘুম নেই। তার চোখে হাজারো প্রশ্ন দেখা দেয় এবং তার মনে ভয়। নাসরিন ভাবতে থাকে, কে ওটা যে ছাদের ওপর আমাকে দেখে ওভাবে হাসলো, তার এত ভয়ঙ্কর চেহারা? আর ওই বাচ্চাটাই বা কে যে রোজ ওই পানির ওপর দিয়ে চলে বেড়ায়? এভাবেই ঘুমিয়ে পর নাসরিন ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে সে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পর নাসরিন আর ইয়াসমিন সেই গাঁটায় একটু ঘোরাঘুরি করে এবং ঘোরাঘুরি করার পর বিকাল গড়িয়ে আসে। তারা দুপুরে খাওয়া দাওয়া করার পর তার নানির কাছে বসে। তার নানিও এবারে সব বলতে লাগে। তার নানি বলে, ঠিক আছে, তাহলে শোন, মন দিয়ে কথাটা শুনবি। আজ থেকে প্রায় 40 বছর আগে ওই গাঁয়ে একটা জমিদার ছিল, যে গাঁয়ের সব থেকে ধনী এবং পয়সাওয়ালা লোক ছিল। ওই পুকুর আর ওই গাছ জমি জায়গা তারই ছিল। সে প্রতি বছর 40 থেকে 50 বিঘে জমি চাষ করত। আর বাইরে থেকে আদিবাসী লোকরা এসে তার জমির কাজে সহযোগিতা করত। সে প্রতি বছর বাইরে থেকে আদিবাসী লোক নিয়ে এসে ওই রুমের মধ্যে
রাখতো, আর তারা জমিদারের কাজ করত। এভাবেই এক বছর সে 40 থেকে 45টা লোক নিয়ে আসে আর ওই রুমেতেই রাখে। ধীরে ধীরে জমিদারের কাজ কমতেই তার লোক কিছু কিছু কম হয়ে নিজের দেশের দিকে রওনা দেয়। এভাবেই ধান সিজনের সব কাজ শেষ হয়ে যায় আর তার সব লোকই চলে যায় তাদের দেশে। শুধু একটা লোক এবং তার বউ এবং তার একটা ছোট্ট 2 বছরের বাচ্চা ওখানেই থাকে। কেন, জমিদারের নিজের বাড়ির ছোট্ট কিছু কাজ ছিল, তাই তার দেখিনি তা সে যেতে দেয়নি। এভাবেই একদিন দুপুরবেলায় তারা খাওয়া দাওয়া করার পর শুয়েছিল, আর জমিদার সেই লোকটাকে বলল, চল, আজ আমার একটু কাজ আছে, তুই করবি। সেই লোকটা চলে যায় আর সেই ঘরে থাকে তার 2 বছরের বাচ্চা আর তার বউ। তার বউ রান্না করার জন্য কিছু সবজি কাটছিল আর বাচ্চাটাকে ওই পাকুড় গাছে দোলনাঙে ঘুমিয়ে রেখে দিয়েছিল। অবশ্য সে প্রতিদিনই ওখানেই শুইয়ে রেখে দেয় বাচ্চাটাকে। সে বাচ্চার ওপর ধ্যান দেয় না, সে নিজের রান্নার ওপর ধ্যান দিয়ে রান্না করছিল। আর বাচ্চাটা যে কখন ঘুম থেকে উঠে যায় সেটাও ও লক্ষ্য করেনি। বাচ্চাটা দোলনাঙে ওপরেই ছটফট করতে করতে কখন যেন নিচেই পড়ে গড়ানি গড়িয়ে গড়িয়ে চলে যায় পুকুরের দিকে আর পুকুরে পড়ে যায়। তার মা জলের শব্দ শুনে দৌড়ে এসে দেখে তার বাচ্চা আর দোলনাঙে নেই। পুকুরের পানি যেন কীরকম ঘোলকানো বাড়ানো। তার মা ঠিকই বুঝতে পারে তার বাচ্চা হয়তো জলে পড়ে গেছে। তার মা অনেক চিৎকার করে লোকজন জড়ো করে আর গাঁয়ের কিছু মানুষ এসে তার কথাটা শুনে। তার কথা শোনার পর গাঁয়ের কিছু মানুষ সেই জলে নেমে হাঁপানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটাকে পাওয়া যায় না। এভাবেই সন্ধে গড়িয়ে যায়। সেই মেয়েটার স্বামী কাজ থেকে এসে এসব শুনে সে তো অবাক। সে চটপট কিছু না ভেবেই জলে নেমে পুরো পুকুর তালাশ করে, কিন্তু সে বাচ্চাটাকে পায়নি। পরের দিন সকালে ঠিক বেলা 12টায় পুকুরের একটা কোণে কি যেন ভেসে ওঠে। তারা স্বামী স্ত্রীতেই ঘরে থাকাকালীন এটা দেখতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখে তাদের বাচ্চাটা সুস্থ এবং ভালো অবস্থায় নেই। তার দুটি চোখ যেন কিসে খেয়ে নিয়েছে। তার পায়ের মাংস, হাতের মাংস কোনো কোনো জায়গায় তো নেই। তারা এটা দেখে অনেক কান্না করে। গাঁয়ের মানুষ এসব দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর ওদের ওপর অনেকটা তাদের মায়া হয়। তারা কিছু না ভেবে বাচ্চাটাকে ওই পাকুড় গাছে গোড়ায় দাফন করে দেয়। এভাবেই দিনটা কেটে যায়। রাতেবেলায় কিছু মানুষ শুনতে পায় তারা স্বামী স্ত্রী যেন ঝগড়া করছে। তাদের মধ্যে কথা বলাবলি হচ্ছে। স্বামী তার স্ত্রীকে বলছে যে, তোর জন্যে আজ আমার বাচ্চাটা শেষ হয়ে গেল, তুই ঘরে করিসই বা কি? তোকে আমি ঘরের মধ্যে রেখে গেছি ওকে দেখার জন্য, আর তুই রুমের মধ্যে ঘুমোচ্ছিলি আর বাচ্চাটা আমার চলে গেল। তার মা বলে, না, আমি রান্না করছিলাম, আমি প্রতিদিনই তোকে ওইভাবেই রাখি, কাল হঠাৎ কী করে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। তাদের এভাবেই কথা চলতে চলতে এক সময় তাদের জিনিসটা হিংসায় পরিণত হয়। আর তার বাবা রেগে গিয়ে বাড়ির কোণে একটা কেরোসিন তেলের ডিব্বা থেকে কেরোসিন তেলটা নিয়ে তার মায়ের ওপরে ছিটকে আগুন ধরিয়ে দেয়। সে নিজেও জানে না সে রাগের মাথায় কী ভুলটা করে বসেছে। তারপর সে বুঝতে পারে ও কত বড় ভুল করেছে। সে গাঁয়ের লোক এবং সমাজের ভয়ে ও একটা দড়ি নিজে ও পাকুড় গাছে গলায় ঝুলে পড়ে। সকালে লোক দেখে পাকুড় গাছে একটা লোক ঝুলছে আর ঘরের ভেতরে একটা আধবুড়া মহিলা শুয়ে আছে। সবাই বুঝতেই পারে ঠিকই যে তারা দুজনাই হয়তো এই কাজটা করেছে। তাদের মনে প্রশ্ন, তারা এমনই বা কেন করলো? এই প্রশ্ন সির্ফ তারাই দিতে পারবে, হয়তো তারা আজ দুনিয়ার বুকে নেই। এভাবেই কিছু দিন কেটে যায়। কিছু মানুষ বলে তারা রাতের বেলায় ওই ঘর থেকে এখনও ঝগড়ার আওয়াজ শুনতে পায়, আর কিছু মানুষ বলে পুকুরের ঘাটে যেন কোনো বাচ্চা ছেলে খেলে বেড়ায়। দিন যেতে যেতে মানুষের ভয়ও বাড়তে থাকে। আজগুবি সভ্যতা আর অন্যতম জিনিস দেখে মানুষের ভয় বেড়ে যায়। অনেক মানুষ ওই পুকুরে যাওয়া আসা ওই রাস্তাও ছেড়ে দেয়। একদিন
একটা মানুষ পুকুরে গা ধুতে গিয়ে দেখে তার পা ধরে যেন কেন কেউ টানছে। সে ভীত হয়ে ঘরে ওঠে। এই কথা গায়ের মানুষ শোনার পর তার আয়ু ভরবিত হয়ে যায়। এভাবেই গায়ে চারিদিকে শুধু ওই কথাই চলতে থাকে। গায়ের মানুষরা সবাই বলা কওয়া করে ওটা দূষিত জায়গা হয়ে গেছে, ওখানে তাদের আত্মাটা ঘুরে বেড়ায়। তো গায়ের প্রত্যেক মানুষ সিদ্ধান্ত নেয় ওখানে যাওয়া আসা সব বন্ধ করার। জমিদারকে বলতে জমিদার এই জিনিসটার ভেতরে কোনো ভাবনা চিন্তা করে আর ভাবে সেই গাছটা ঠিক কেটে দিলে যেন সব ঠিক হয়ে যাবে।